জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। 5 আগস্ট গণভবনে জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন। গণভবনে জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালার কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি আরও বলেন, জুলাই জাদুঘরে এসে শেখ হাসিনার অপরাধের আজীবন বিচার করবে জনগণ। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এই ভবনে বসেই জনগণের ওপর গুলি চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে নানা পরামর্শ করেন সাবেক সরকার প্রধান। 15 বছরে এই ভবনটির নামের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগ। একতরফাভাবে 3টি জাতীয় নির্বাচনের নীল নকশা হয় এই ভবনে বসেই। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাবার পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে। সেখানকার প্রতিটি দেয়ালে দেয়ালে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপরাধের চিত্র আঁকে তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গণভবনকে জুলাই জাদুঘর করার ঘোষণা দেয়। এরপর জাদুঘর নির্মাণে কাজ শুরু হয়। দুপুরে এক ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, গণভবনে জুলাই জাদুঘর করলেও গণহত্যার কোনো প্রমাণ মোছা হবে না। 5 আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করা হলেও সাধারণের জন্য পরে খুলে দেয়া হবে। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। আমার মন্ত্রণালয় একটি সাইবার ইউনিট খুলছে এই মাসে, যেটাকে চালাবে আমাদের জুলাই কন্যাদের একটা টিম এটাকে চালাবে। কাজটা হচ্ছে দুটো। এটাকে 24 ঘন্টা আমরা মনিটর করব, যে ভাষা ব্যবহার হচ্ছে, যে অ্যাবিউজ ব্যবহার হচ্ছে সেই জায়গাটিতে এগুলো কিন্তু ক্রিমিনাল কাজ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নাম ফলক সহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সাভারে কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নাম ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও 3টি স্থানে নাম ফলক উন্মোচন করা হয়। একইভাবে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মরণে নাম ফলক ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদদের পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রতিবাদ মিছিল থেকে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। মিছিলটি কিছুক্ষণ আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে মূলত দুজন কথা বলেছেন বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারা এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে যেটি বলছেন যে একটি নির্দিষ্ট চক্র নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই সারা দেশব্যাপী একটি মব সৃষ্টির চেষ্টা করছে এবং অপতৎপরতা চালাচ্ছে। এর বিরুদ্ধে মূলত আজকে তাদের অবস্থান। এবং এছাড়া তারা আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন যে বিএনপির শীর্ষ নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে যে দেশব্যাপী নানান জায়গায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে তার প্রতিবাদ এখানে জানিয়েছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যেটি ফুটে উঠেছে, তিনি বলছিলেন
বলছিলেন যে দেশে যখন সংস্কার নিয়ে কথা হচ্ছে এবং লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের সময় যখন ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল, সে সময় এই ধরনের ঘটনা এটি পরিকল্পিত এবং এটি একটি চক্রান্তের অংশ হিসাবে দেখছেন। এবং তিনি এটিও বলছেন যে এই যে চক্রান্ত বা রুখে দেওয়ার জন্য বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা তৎপর রয়েছে এবং সেটি তারা রুখে দেবেন। আরেকটি বিষয় তিনি এনেছেন যে একটি চক্র যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় এবং দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ফাঁদে যাতে কেউ না পা দেয় সেই জন্য আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে বিএনপি যেহেতু একটি বড় দল এবং বিএনপি কারো ফাঁদে বা কারো পাতা ফাঁদে বিএনপি পা দেবে না, সেই বিষয়টিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে এসেছে। মিছিলটি যখন অর্থাৎ কিছুক্ষণ আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শেষ হয়েছে, এই মাত্রই কাকরাইল মোড় পার হয়েছে এবং এটি মূলত জাতীয় যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের এখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে এটি বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যেই ইউনিট রয়েছে অর্থাৎ ঢাকা মহানগর এবং উত্তর দক্ষিণের সমন্বয়ে এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়েছে। এবং এই বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে অন্য বক্তারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যেও কিন্তু একই কথা উঠে এসেছে। তাদের বক্তব্যেও তারা বারবার বলছিলেন যে যদি কেউ অন্যায় করে দলের, সেই দায় আসলে ব্যক্তির বা অন্যায়কারীরা বা সন্ত্রাসীরা বা চাঁদাবাজরা কোনো নির্দিষ্ট দলের নয়, সেজন্য কোনো নির্দিষ্ট দলকে যেন ফ্রেমিং করা না হয় বা দলের বিরুদ্ধে যেন অপপ্রচার না করা হয় সেটি নিয়ে তারা বলছিলেন। এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই বিষয়ে কিন্তু বিএনপির এই যে কেন্দ্রীয় নেতারা তারা তাদের বক্তব্যে এই বিষয়টি আবারও দৃষ্টিপাত করেছেন এবং এই বিষয়টিকে তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই ছিল এই যে বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পূর্ব সমাবেশ তার সব শেষ। বিএনপির বিক্ষোভ মিছিল থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে 3 দিনের বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরেছে সচিবালয়ে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এখানে তো এটা বাংলাদেশ সংশ্লিষ্ট নয়। সরি, আমি এই বাণিজ্য কাঠামোর কোনো স্পেসিফিক প্রশ্নের জবাব দিব না। এটা আমাদের এই কথা আপনাকে কে বলেছেন আমি জানি। আমরা আলোচনা এরকম তো করিনি, কিন্তু যাই হোক আমরা জানতে পেরেছি এখন মৌলিক ইস্যুগুলো কি আপনার জানার সূত্র কি? শর্তগুলো আছে যে আমেরিকা যদি কোনো প্রোডাক্টে মানে কোনো দেশের উপর স্পেসিফিক নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশকে ওটা অনুসরণ করতে হবে, শুল্ক বাড়ালে শুল্ক বাড়াতে হবে। ইভেন হচ্ছে গিয়ে আমেরিকাকে যে প্রোডাক্টে শুল্কমুক্ত সুবিধা দিবেন তা অন্য কোনো দেশকে দেওয়া যাবে না। পাশাপাশি চায়নার এরকম কোনো বিষয় আমি জানি না। এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার করলে এটা আমাদের জন্য ভালো হবে। আমি এমন কোনো বিষয় জানি না। আলোচনাটা সবার জন্য। আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে চাই, আমরা বেশ আগে থেকে শুনছিলাম যে আপনারা বলছিলেন যে এই আলোচনায় ব্যবসায়ীদেরকে এনগেজ করা হয়নি, আপনাদের মন খারাপের কথা আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে শুনেছি। আজকে দেখেছি বাণিজ্য মন্ত্রণালয় আপনাদেরকে ডেকেছে, আপনাদের সাথে আলোচনাও করলো। আপনারা ওনাদের কাছ থেকে যেটা শুনলেন, আপনারা যে আশঙ্কা প্রকাশ করছেন যে আমাদের এক্সপোর্ট বা অন্যান্য জায়গায় আপনারা বাধা প্রাপ্ত হবেন বা ব্যবসায় ক্ষতি হবে, আপনারা কি আশ্বস্ত যে সামনের দিনগুলোতে আপনাদের এক্সপোর্ট ঠিকভাবে চলবে বা এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আপনারা মানে কতটা সন্তুষ্ট বা আমাদের সরকার আপনাদের জন্য কতটা করতে পেরেছে? সেটা হচ্ছে ব্যবসায়ীর আগে থেকে বলে আসছিল যে এই নেগোসিয়েশন পর্যায়ে লবিস্ট নিয়োগ করার কথা। যেহেতু দ্বিতীয় দফার আলোচনাটা অগ্রগতি আসে না, এখন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সেখানে আপনারা কি কোনো লবিস্টের কথা ভাবছেন? না, আমরা ভাবছি না। সচিবালয়ে সরাসরি যুক্ত ছিলাম, সেখানে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ সকল নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারী আইনজীবী জানান, জুলাই আন্দোলনে যারা অবদান রেখে জীবন বাজি ধরেছেন তাদের স্বীকৃতি দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। সরকার ঘোষিত শহীদদের সংখ্যা রিটকারী আদালতে উপস্থাপন করেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও ঢাকায় মীর মুগ্ধ পুলিশ
পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া চট্টগ্রামে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম। শেখ হাসিনা সরকারকে হটাতে যারা রাজপথে জীবন দিয়েছেন তাদের জাতীয় বীর স্বীকৃতির আবেদনের উপর শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রুলে জনপ্রশাসন, প্রতিরক্ষা ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। জুলাই কন্যা দিবস উপলক্ষে ২৪শের গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণে রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে খামারবাড়ি, আগারগাঁও, শিশুমেলার পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউ এসে শেষ হয়। এতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার অংশ নেন। র্যালিতে প্রায় ৫০০-র মতো রিকশায় শহীদ পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নারী ও সাধারণ জনতা অংশ নেয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই উইমেন্স ডে পালিত হয়েছে। সকাল থেকে নানা আয়োজনে দিনটি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের জোহা চত্বর, প্যারিস রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুরুষের সাথে নারীদের অংশগ্রহণ জুলাই আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেছে, যা আগামীর যে কোনো আন্দোলনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। তো এই দিনটার তাৎপর্য অনেক বেশি এবং আমরা মনে করি যে আমাদের নারী সমাজ, আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা যে দৃঢ়তা দেখিয়েছে সেটা নতুন বাংলাদেশ তৈরি করতে একটা বিশাল ভূমিকা রাখবে এবং তারা যে অত্যন্ত সাহসী, যোগ্য এবং মানে কি বলবো, যে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এটা আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেখেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। খালেদা জিয়া তার দায়িত্বকালীন সময়ে তিনি 30টা থেকে 45টা আসনে সংরক্ষিত মহিলাদের জন্য সেটা সাংবিধানিকভাবে উন্নীত করেছিলেন। এখন বিদ্যমান 50টি আসন আছে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে, মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া, বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনও বহাল থাকা উচিত। কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে, আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। একটা রোটেশন পদ্ধতির কথা আপনারা শুনেছেন, যে বাই রোটেশন প্রত্যেকটা নির্বাচনে, মানে এলাকার 1টা 2টা 3টা এক নির্বাচনে 1, দ্বিতীয় নির্বাচনে 2 নম্বর আসন, তৃতীয় নির্বাচনে 3 নম্বর আসন এভাবে করা হয়েছে, সেটা বাস্তবায়নক নয়। এখন অবশ্য কমিশন সেই জায়গা থেকে সরে এসছে, সেই প্রস্তাবের মধ্যে নেই। দ্বিতীয়ত ওনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন যে বিদ্যমান আসনের, মানে তাদের প্রস্তাব অনুসারে 100 যদি হয়, সেই 100-তে শুধু নারীদেরকে মনোনয়ন দেয়, কিন্তু সেই আসনগুলো কিভাবে ঠিক করবেন সেটা কিন্তু পরিষ্কার নয়। সেই 100 আসন কোনগুলা?
ডিলিমিট কিভাবে হবে, এগুলো পরিষ্কার নয়। আরেকটা প্রস্তাব এসছে আজকে নতুন করে, যে বিদ্যমান যে আসন আছে তার মধ্য থেকে 33% আসনে নারীর প্রার্থিতা, যেটা প্রায় 100 হবে, 1/3, সেটা দেয়া যায় কিনা। তা আমরা যেখানে এখনো পর্যন্ত আরপিওর বিধান মতে রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে 33% নারী সদস্য রাখা, সেটা নিশ্চিত করতে পারি নাই প্রত্যেকটা রাজনৈতিক দল। সরাসরি যুক্ত ছিলাম সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। রাজনীতিতে সংসদে রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সমতা মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফরেন সার্ভিস একাডেমিতে 13তম দিনের মতো ঐক্যমত্য কমিশনের সাথে দলগুলোর বৈঠক। আলোচনার বিষয় সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ মনে করিয়ে দেন, গেল বছরের 14 জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘোরানোর গুরুত্বপূর্ণ দিন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিল। বলেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। তাই দমিয়ে নয়, নারীদের সংসদে আরও সম্মান দেওয়ার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রক্রিয়ায় সংসদে নারীর আসনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এটা আমাদের মনে রাখা দরকার। 5 আগস্ট চানখারপুলে আনাসসহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সোমবার এ আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। এই মামলার সূচনা বক্তব্য 10 আগস্ট, সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট থেকে নির্ধারণ করা হয়। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় 14 সেপ্টেম্বর ও সাভারের আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং ইমরুল, এই 4 জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি 4 জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 2 আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে তাদের আদালতে তোলা হয়। পরে তাদের এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত। এর আগে রোববার তাদের নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত সোহাগ হত্যার ঘটনায় 7 জন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের মধ্যে 5 জন আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। এদিকে তাদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফলে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়ায়নি। ব্যবসায়ী সোহাগ হত্যায় সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, এখনও আসল পরিচয়ই জানায়নি
আইনশৃঙ্খলা বাহিনী। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যার মাধ্যমে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, রাজনীতিতে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তারা আজ বিদেশি শক্তির বলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন? তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন? সেই মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই? দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের করলেন না? এদিকে কলেজ কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে ক্লাসে ফিরে গেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীদের সাথে কর্তৃপক্ষের একটি বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে কলেজ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান করার আশ্বাস দেয় কলেজ কর্তৃপক্ষ। গত 9 জুলাই ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেখানকার শিক্ষার্থীরা। এরপর কলেজে সক্রিয় ও সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ, বহিরাগতদের নিয়ন্ত্রণ ও সিসি ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু দাবিতে গতকাল রোববার থেকে ক্লাস বর্জন করে তারা। তবে একই দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন মিটফোর্ডের ইন্টার্ন চিকিৎসকরা। বিগত 10 মাসে দেশে অপরাধ বাড়েনি, বরং অপরাধ প্রবণতায় স্থিতিশীলতা এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গেল বছর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ছে, এমন দাবি তথ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত নয়। দাবি করা হয়, গুরুতর অপরাধ কিছু ক্ষেত্রে কমছে এবং কিছু ক্ষেত্রে স্থিতিশীল। মাত্র কয়েকটি অপরাধের ক্যাটাগরি বাড়লেও আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয় সেখানে। প্রধান উপদেষ্টার দপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়, 2020 সালে দেশে খুনের ঘটনা ছিল 3,500-এর বেশি। গত বছর সেই সংখ্যা ছাড়িয়েছিল 4,000। তবে চলতি বছরের প্রথমার্ধে খুনের ঘটনা কমে দাঁড়ায় 1,933 জনে। চলতি বছরে অপরাধের শিকার হয়ে মামলার সংখ্যাও বিগত বছরগুলোর তুলনায় অনেক কম বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। দুপুরে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ সভায় তিনি কথা বলেন। এ সময় সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। সভায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার করার কথা জানানো হয়। অনুষ্ঠানে 3 বাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের সহযোগী ও আয়েশা গ্রুপের প্রধান ও মাদক ব্যবসায়ী আসাদ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। রোববার সাভার থানার ভাকুরতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব 2-এর একটি টিম। এ সময় তাদের কাছ থেকে 6টি সামুরাই উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এসব গ্রুপ।
সম্প্রতি আদাবর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায় আয়েশা ও তার সহযোগীদের। এছাড়াও আয়েশার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতি সহ 7টি মামলা রয়েছে। আনোয়ার গ্রেপ্তারের পরে আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নামে আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজের গঠন করে, 5 জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এইসব অপকর্ম করে আসছে। আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে আমরা তাকে তার অন্যতম সহযোগী ইসুফ সহ গ্রেপ্তার করি। 14তম দিনে পটুয়াখালীতে পদযাত্রা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, আপনি তো তাদের সঙ্গে রয়েছেন, নেতাকর্মীরা কি বলছেন এনসিপির পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর কার্যক্রম শেষ করে এনসিপি নেতৃবৃন্দ এখন রয়েছেন বরগুনা জেলায়। তো বরগুনার কার্যক্রম একটি অংশ হিসাবে এই মুহূর্তে এনসিপি নেতৃবৃন্দ তারা শহীদ পরিবার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এখানে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপরে এনসিপির নেতা সার্জিস আলম, এনসিপির নেতা আবুল হাসানাত, এরা কিন্তু রয়েছেন এবং তারা এখানকার যারা হতাহত হয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলছেন, ধৈর্য সহকারে তাদের কথা শুনছেন। একজন মা, তিনি কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে কি ঘটনা ঘটেছিল, তারপরে তাদের পরিবারের এখন কি পরিস্থিতি, কতটুকু সহযোগিতা পেয়েছে বা পায়নি, কি পরিস্থিতিতে কিভাবে তাদের পরিবারগুলো চলছে, এগুলো নিয়ে কথা বলছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কেউ না কেউ কোনো না কোনো শহীদ পরিবারের সদস্য, কেউ বাবা এসছেন, কেউ ভাই এসছেন, কোনো পরিবার থেকে মা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ এবং নাহিদ তারা কিন্তু ধৈর্য সহকারে তাদের কথা শুনছেন, তাদের পরবর্তীতে কি করা যায় এইসব পরিবারের জন্য এবং গত জুলাইতে কি ঘটেছিল সেই বিষয়গুলো তাদের কাছে বর্ণনা করছেন এবং তাদের পরিবারটি কিভাবে চলে, কিভাবে চলছে সেই বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে। তাদেরকে ধারণা দেয়া হচ্ছে ভবিষ্যতে যদি এই সব পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে যাকে চাকরি দেওয়া যায়, হয়তো তাদেরকে চাকরি দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেরকমের কেউ থাকে। আর যদি না থাকে তাহলে কিভাবে তাদের পরিবারগুলো চালানো যায়, কিভাবে চলছে, মানে অর্থাৎ পরিবার থেকে সহায়তা কামনা করা হচ্ছে এবং পরিবারটি যেন ভালোভাবে থাকতে পারে এমনটি আসলে কামনা করেন। কিন্তু কেউ কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি পান নাই কোনো জায়গা থেকে, অথবা পেলে কতটুকু, এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে এখানে। কেন্দ্রীয় কমিটির যারা আছেন তারা কিন্তু বোঝাবার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে কথা বলছেন সার্জিস আলম, তিনি তাদেরকে নাম্বারগুলো দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন, যদি কোনো প্রয়োজন হয় সেই কথাগুলো যেন তাদেরকে জানানো হয় পরবর্তীতে। এইসব আর কি এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এর পরবর্তীতে বরগুনা শহরে পথসভা করবেন সার্জিস আলম বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন। এতটুকু ছিল এই বরগুনা থেকে সবশেষ খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসলেই পরিবর্তন সম্ভব নয়, এটি অস্থায়ী সমাধান। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটে আস্থা ফেরাতে কাজ করবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথভাবে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা শিরোনামে ইআরএফ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি একথা বলেন, বাংলাদেশ ব্যাংক মাত্র $4 বিলিয়ন জন্য আইএমএফের পেছনে দৌড়ায়। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করে আস্থা ফেরালে এর প্রয়োজন হবে না। এ সময় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। রাজনৈতিক সরকার আসলে ক্যাপিটাল মার্কেটে গতি বাড়বে বলে আশা করেন তিনি। ডিপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুইটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্টগুলো আছে
দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্মগুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে, এবং বড় বড় কোম্পানি তখন কমফোর্টেবল ফিল করবে আপনার ক্যাপিটাল মার্কেট, যখন তারা ফিল করবে এই যে এই সব জিনিসগুলো মিলে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে পুরো ক্যাপিটাল মার্কেটটা চেঞ্জ আসতেছে। এসইসি ফর এক্সাম্পল। নদী ভাঙনের পর বাঁধ নির্মাণে ইমার্জেন্সি কাজ করা মানেই বালুর বস্তা ফেলা না। এ থেকে পরিত্রাণ পেতে পূর্বাভাস অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আপগ্রেড ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধে স্পষ্ট ধারণা থাকা উচিত। এ সময় ওয়েবসাইটটিতে বন্যার পূর্বাভাস, আপদকালীন সময়ের করণীয়, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণে বেশ কিছু নতুনত্বের দিক তুলে ধরা হয়। এতে বিগত কয়েক বন্যায় সংস্থাটির কার্যক্রম তুলে ধরে বক্তারা আগামীতে সচেতন থাকতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান। প্রাক প্রস্তুতিটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জরুরি। দেখছি যে নদী পাড়ে হচ্ছে সমস্ত বড় বড় স্থাপনা। এখন এই স্থাপনাগুলো যে নদী পাড়ে হয়, তারপরে নদী ভাঙে, আর যমুনা তো একটা ভাঙন প্রবণ নদী, তাই তখনই আমি কেন রেগুলেশন বলে দিলাম না যে এখানের এত কিলোমিটারের মধ্যে কিছু হইতে পারবে না। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতায় একটা জনগোষ্ঠী তো আমাদের অরক্ষিত রয়েই যাচ্ছে, তাকে সুরক্ষা দেওয়ার আমাদের একটা উপায় হচ্ছে আমাদের এই ধরনের এই সতর্ক বার্তাগুলো আমাদের এক্সেলেন্সে চলে যাওয়া, তাহলে তারা আগে থেকেই জানবে কখন তাদেরকে সরতে হবে। এবার যেরকম আমাদের আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি রিপোর্টেড হয়নি। ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সকালে বন্যা দুর্গত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তাগিদ দেন তিনি। এ সময় তিনি বলেন, যতটুকু শোনা গেছে তার চেয়েও বেশি খারাপ এই এলাকার অবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফেনী পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। এখানে একটা পুরো রাস্তা ভেঙে পুরো এই অঞ্চলটা যেভাবে আমি দেখলাম যে মানুষের অবর্ণনীয় কষ্ট, সরকারের কাছে, দেশবাসীর কাছে এবং সকলের কাছে অনুরোধ করব যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে আপনারা দ্রুত এখানে অ্যাপয়েন্ট করেন, কাজে লাগান, বিদেশিদের দরকারে অভিজ্ঞদের সহযোগিতা নেন। কিন্তু ফেনীর এই ফুলগাজী, পরশুরাম সদরের অনেক জায়গায় এখনো জলমগ্ন আছে, সেগুলো আমরা দাবি জানাচ্ছি যে এগুলো যাতে দ্রুত এগুলো রিপেয়ার করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। এ বিষয়ে আরও জানতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেখানে নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। কুষ্টিয়াতে যে সেটি আসলে করছেন। আজকে আমরা দেখছি কুষ্টিয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং যে বিএনপির ভারপ্রাপ্ত যে বিরুদ্ধে কুরুচিপূর্ণ যে বক্তব্য প্রতিবাদে মূলত আজকে এই যে তারা করছেন। আমি দেখেছি যে বিকেলে কিন্তু তারা কুষ্টিয়ার যে পৌরসভা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল আসলে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে আজকে কুষ্টিয়া শহরের যে সিঙ্গার মোড়ে কিন্তু সেখানে তারা এই যে সমাবেশ করছেন। সেখানে জেলা ছাত্র দলের যে বিভিন্ন পর্যায়ে নেতারা তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে একটি ষড়যন্ত্র, একটি গোষ্ঠী আসলে নির্বাচন সামনে, এতে একটি গোষ্ঠী আসলে নির্বাচনকে ব্যাঘাত ঘটায়। আজকের যে আজকে বিভিন্ন সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে কুরুচিপূর্ণ যে মন্তব্য সেটি আসলে করছেন।
এখানে কিন্তু একটি বার্তা তারা দিচ্ছেন। তারা বলছেন যে কোন রকম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি কিন্তু সবচেয়ে বড় একটি দল, এই দলকে এরকম যে মন্তব্য করে সেই দলটিকে আসলে বিপাকে ফেলা যাবে না। তারা বলছেন যে এতে যারা আজকে যে এই যে ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছেন তাদেরই আসলে তারাই আসলে এই দেশ থেকে চলে যেতে হবে, এরকম আসলে বিষয় বলছে। তবে আমি দেখেছি যে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং বিক্ষোভ থেকে তারা বিভিন্ন দিচ্ছেন। এরকম একটি আসলে বিষয় বলে রাখি যে মূলত এই যে আন্দোলনের যে বলে এটি আমরা দেখেছি যে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কিন্তু আজকে এই একই দাবিতে কিন্তু তারা এই যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। সাজিদ, কুষ্টিয়া থেকে সরাসরি সংযুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ। এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবির। সোমবার রাজধানীর কমিউনিটি অডিটোরিয়ামে ১৫০০ কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন, এর সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, পরিবার, শিক্ষক এবং পুরো জাতির জন্যই গর্বের। তারা ভবিষ্যতে জাতিকে আলোর পথ দেখাবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বড় বড় ইস্যু, ন্যাশনাল ইস্যু, সেখানে তরুণদের ফোকাস থাকতে হবে। কিন্তু রাজনীতি থেকে একটা সার্টেন টাইমে আমাদের পড়াশোনায় ব্যাক করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে সারা দুনিয়া এখন যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হইতেছে, সেই জায়গায় আমি কিভাবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে বড় হইতে পারি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়ালো। সোমবার ভোর থেকে আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ক্ষুধার্তদের উপর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই পানির জন্য অপেক্ষায় থাকা গাজাবাসীর উপরও বোমা ফেলে ৬ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হত্যার শিকার ৮ শতাধিক ফিলিস্তিনি। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি ৫৮,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে রোববার একজন সহ অপুষ্টিতে ভুগে কমপক্ষে ৬৭ শিশু মারা গেছে। আর জুন মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ৫,৮০০ ছাড়িয়েছে। ইসরায়েলি অবরোধে ভয়াবহ সংকটের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা নয়, এবার বাণিজ্যের জন্য ইউক্রেনকে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোটি ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, ইউক্রেনে পাঠানো অস্ত্রের পুরো দাম আদায় করা হবে। এর আগে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনাগ্রহ দেখেই যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির চেষ্টায় বারবার ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন সুন্দর সুন্দর কথা বলে প্রতিদিন ইউক্রেনে বোমা হামলা চালাচ্ছে। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও 2টি এলাকা দখলের দাবি জানিয়েছে মস্কো। সে সময় ইউক্রেনের ডিফেন্স ইন্ডাস্ট্রি ও ড্রোন পরিচালনা ট্রেনিং সেন্টারকে লক্ষ্য করে আক্রমণ চালায় তারা। যদিও রাশিয়ার এই হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। রাশিয়ার পাঠানো 2 শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি তাদের। সিরিয়ায় 10 দিন পর নিয়ন্ত্রণে এলো দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল। 37,000 একরের বেশি কৃষিজমি ও বনভূমি পুড়িয়ে ছাই করে থেমেছে আগুন। উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রোববার আগুন নেভার আগ পর্যন্ত বিধ্বস্ত হয় অসংখ্য বাড়িঘরও। গৃহহীন হাজার হাজার মানুষ। তীব্র দাবদাহের মধ্যে উপকূলীয় অঞ্চলটিতে আগুনের সূত্রপাত গেল 3 জুলাই। 100 বর্গ কিলোমিটার এলাকায় জ্বলতে থাকা আগুনের আঁচ পৌঁছায় প্রতিবেশী দেশ তুরস্কেও। তুরস্ক, জর্ডান, লেবানন, কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের সহযোগিতায় প্রায় 1.5 সপ্তাহ পর নেভে আগুন। আগুনে কেউ কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। পূর্ব সতর্কতা হিসেবে লাতাকিয়ার কয়েকটি শহর আগেই খালি করে ফেলেছিল প্রশাসন। এবার খেলার প্রসঙ্গ। জ্যামাইকার সাবাইনা পার্কে সিরিজের 3য় ও শেষ টেস্টে বোলিং গড়ের নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড।
গত 12 বছরে একবারও একাদশ থেকে নাথান লায়নকে বাদ দেয়নি অস্ট্রেলিয়া। লায়নের পরিবর্তে সুযোগ পাওয়া বোল্যান্ড নিজের কার্যকারিতা প্রমাণের সুযোগ একদমই হাতছাড়া করেননি। 36 বছর বয়সী এই পেসার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র 34 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট, আর তাতেই নাম লিখিয়েছেন টেস্ট ক্রিকেটের 100 বছরের এক রেকর্ডে। গত 115 বছরের মধ্যে বোল্যান্ডের বোলিং গড়ই টেস্টের সেরা। 1915 সালের পর থেকে অন্তত 2000 বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ডের গড়ই সেরা। 14 টেস্টে 17.33 গড়ে 59 উইকেট নিয়েছেন বোল্যান্ড। ছাড়িয়ে গেছেন স্বদেশি ক্রিকেটার বার্ট আয়রনমঙ্গারকে। 17.97 গড়ে 14 টেস্টে নিয়েছিলেন 74 উইকেট। 1900 সালের পর থেকে যারা খেলছেন তাদের মধ্যে শুধু ইংল্যান্ডের সিড বার্নেসের 16.43 বোলিং গড়ই এর চেয়ে ভালো। লর্ডস টেস্টে আইসিসির নীতিমালা ভাঙায় জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে। 3টি ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির 15% কাটা হবে এই পেসারের। সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটার বেন ডাকেটকে আউট করে উল্লাসে মেতে ওঠেন মোহাম্মদ সিরাজ। তবে সেই উদযাপন মাত্রাতিরিক্ত হওয়ায় আইসিসি তাকে এমন সাজা দেয়। এছাড়া আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার সময় ডাকেটের সাথে ধাক্কা লাগে সিরাজের। আইসিসির অনুচ্ছেদ 2.5 অনুযায়ী এমন আচরণ একজন ব্যাটারের জন্য অসম্মানজনক। শেষ 24 মাসে দ্বিতীয়বারের মতো আইসিসির শাস্তির মুখে পড়তে হলো ভারতীয় এই পেসারকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।